নমস্কার বন্ধুরা, কর্মদিশারির পক্ষ থেকে আমি টোটন। আজ আমরা আলোচনা করব পর্যায় সারণীর একদম প্রথম দিকের কিছু কথাবার্তা দিয়ে। পর্যায় সারণী আলোচনা করতে গেলে আমাদের তার আগে এমন কিছু জিনিস আছে যা জানতে হবে, তাহলে আমাদের কাছে পর্যায় সারণীটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথম প্রথম দিকটায় সব কিছু জানার জন্য পূর্ব কথা বলে একটা হেডলাইন করেছি। তো এইখানে যতগুলি কোশ্চেন আছে বেশিরভাগই বিগত বছরে টিসিএস যেদিন থেকে পরীক্ষা নেওয়া শুরু করেছে সেই সব কোশ্চেনগুলো আমি কালেক্ট করে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। প্রথম কোশ্চেন, প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। ওয়াটারমেলন মডেল দিয়েছিলেন থমসন বা টমসন। প্রথম নিউক্লিয়াস মডেল দিয়েছিলেন রদারফোর্ড। এটা 2018 সালে টিসিএস যে পরীক্ষাটা নিয়েছিল রেলওয়ে গ্রুপ ডি তো নেই, এখন লেভেল 1, সেখানে এসেছিল। তারপরে 500 বিসিতে অর্থাৎ 500 খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় মহর্ষি কণাদ বলেছিলেন পদার্থ ভাঙতে ভাঙতে গেলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাওয়া যায়। এটাও 2018-তে এসেছিল। তারপরে আমাদের চারপাশে পদার্থগুলি আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থের সংমিশ্রণে, এটি বলেছিল পাকুদা কাট্টায়মা। পাকুদা কাট্টায়মাও একজন ভারতীয় ঋষি, সাউথ ইন্ডিয়ান ঋষি ছিল ঋগ্বৈদিক যুগের, তিনি বলেছিলেন। এটাও 2018-তে এসেছিল। অ্যাটম কথার অর্থ হচ্ছে গিয়ে অবিভাজ্য কণা। এই অ্যাটম কথাটি প্রথম বলেছিলেন গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস। এটাও 2018-তে আসা কোশ্চেন। ভরের নির্দিষ্ট অনুপাতের সূত্র। ভরের নির্দিষ্ট অনুপাতের সূত্র যেমন আমরা ভরের নির্দিষ্ট অনুপাতের সূত্র হচ্ছে কি হাইড্রোজেন জলের মধ্যে হাইড্রোজেন আর জল হাইড্রোজেন ও অক্সিজেন যে অনুপাতে থাকে সেটা হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন এবং অক্সিজেন একটা অনুপাতে থাকে। আমরা H2O যখন করি সেখানে এইচের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 8। তাহলে দুটো অক্সিজেনের সাথে 8টা, দুটো হাইড্রোজেনের সাথে 8টা অক্সিজেন অণু থাকে, সেটাকে ছোট করলে আরও ছোট হবে 1 আর 4। এই অনুপাতের নীতিটা বা এই অনুপাতের সূত্রটা দিয়েছিলেন জোসেফ প্রাউস্ট। এইখানে যে সালটা দেওয়া আছে সালটাও ইম্পর্টেন্ট, এই সালটাও এসেছিল গতবার 1794 সালে। যে ভরের নির্দিষ্ট অনুপাতের সূত্র দিয়েছিলেন জোসেফ প্রাউস্ট 1794 সালে। তারপরে ভরের সংরক্ষণ সূত্র আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। ভর ধ্বংস বা সৃষ্টি করা যায় না। সেই ভরের সংরক্ষণ সূত্র ল্যাভোসিয়ার দেন। এটাও 2018 সালে এসেছিল। পরমাণুর প্রথম ধারণা দেন জন ডাল্টন। এটা আমরা ক্লাস 7-এ পড়েছিলাম, প্রথম ভৌতবিজ্ঞানের যখন স্টার্ট হয় ক্লাস 7-এ ফিজিক্যাল সায়েন্স, সেখানে এই যে 1808, এই সালটাও খুব ইম্পর্টেন্ট। এই 1808টাই এসেছিল গতবার পরীক্ষায়, যে ডাল্টন কত সালে তার পরমাণুর মডেলের ধারণা দিয়েছিল বা পরমাণু মডেল কত সালে দিয়েছিল। ডাল্টন প্রথম মৌলিক পদার্থগুলিকে বোঝাতে চিহ্ন ব্যবহার করেছিলেন। এই যে প্লাস মতো একটা চিহ্ন দিয়ে রেখে, যেটা তোমাদের বোঝার সুবিধার্থে কোনোটা এরকমভাবে তরকা চিহ্ন করে দিয়েছিল, কোনোটা সমান সমান দিয়েছিল, কোনোটা ওই স্ল্যাশ দিয়েছিল, যাই হোক এরকমভাবে দিয়ে গেছিলো। বার্জিলিয়াস কী করলেন? বার্জিলিয়াস মৌলিক পদার্থগুলিকে অক্ষর দিয়ে বোঝানোর চেষ্টা করলেন বা অক্ষর দিয়ে বোঝান। বার্জিলিয়াস প্রথম যে মৌলিক পদার্থগুলিকে অক্ষর দিয়ে বুঝিয়েছিলেন। এখন যেমন আমরা গোল্ডকে AU করে লিখি, AU মানে অরাম, তারপরে রূপাকে AG, আর্জেন্টাম, এই যে এগুলো বার্জিলিয়াস প্রচলিত করেছিল। প্রতিটি মৌলের একটি চরিত্রগত পারমাণবিক ভর আছে, উক্তিটি হচ্ছে জন ডাল্টনের। এটা 2018 সালে রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল টিসিএস প্যাটার্নে। তারপরে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব ব্যাখ্যা করে ভরের সংরক্ষণ সূত্র ও নির্দিষ্ট অনুপাতের নীতি। অর্থাৎ ডাল্টনের পারমাণবিক তত্ত্ব, ভরের সংরক্ষণ মানে ল্যাভোসিয়ার এবং জোসেফ প্রাউস্ট, নির্দিষ্ট অনুপাতের নীতি, এই দুজনকে নিয়ে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব তৈরি।
ইলেকট্রনের ভর ও আধান নির্ণয় করেন হচ্ছে মিলিকান। এই গেল পূর্ব কথা। এবার আমরা আসবো পরমাণুর গঠন। পরমাণুর গঠন যদি না জানি আমরা পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণীর যে মৌলগুলো কিভাবে বিন্যাস করে রয়েছে, তার কার কেমন বিন্যাস রয়েছে, কিসের উপর বেস করে বিন্যাস হয়েছে, এইটা আমরা বুঝতেই পারবো না যদি পরমাণুর গঠন না বুঝি। আচ্ছা, পরমাণুর গঠন আমি এখানে একটা পরমাণুর গঠনের পরে লেখার পরে একটা ট্রিক্স দিয়ে রেখেছি। পেন ইজিক্যাল টু আরটিসি, অর্থাৎ পেন যদি আমি নিই আরটিসি কোম্পানির পেন নেব। পেনে হচ্ছে প্রোটন কে করে না রাদারফোর্ড, তারপরে ইতে হচ্ছে গিয়ে ইলেকট্রনের সাথে টি রয়েছে তাহলে থমসন। এন মানে নিউট্রন কে আবিষ্কার করেছে চ্যাডউইক। তারপরে পরমাণুবাদ দ্বারা ভরের নিত্যচার সূত্র ও অন্যান্য রাসায়নিক সংযোগ সূত্রগুলির মধ্যে সংযোগ করা যায় বা ব্যাখ্যা করা যায়। তারপরে ডাল্টনের পরমাণুবাদ থেকেই অ্যাভোগাড্রোর প্রকল্পের উদ্ভব এবং অণুর ধারণা দেওয়া সম্ভব। ডাল্টনের পরমাণুবাদ থেকেই আমরা অ্যাভোগাড্রোর অণুর ধারণা ব্যাখ্যা করতে পারি। এবার আসি পরমাণু যে তিনটে মূল কণা নিয়ে তৈরি, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন, এই তিনটের কণার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রোটন ছোটো হাতের পি দিয়ে বা 1^H(H)1 দিয়েও আমরা ডিনোট করতে পারি। প্রোটন সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে, এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল, রেলওয়ে লেভেল 1-এ 2018-তে টিসিএস প্যাটার্নে। প্রোটন নিউক্লিয়াসের মধ্যে বা পরমাণুর মধ্যে ধনাত্মক বা পজিটিভ কণা। একটি প্রোটন কণার ভর ইলেকট্রন কণার ভরের 1837 গুণ বেশি। এই গেল প্রোটন। তারপর হচ্ছে ইলেকট্রনকে ছোটো হাতের ই বা -1^E অথবা কেন -1^E(e⁻0) এই দিয়ে আমরা ডিনোট করি। ইলেকট্রন কণা দ্বিতীয় আবিষ্কার হয়েছে। প্রথম আবিষ্কার হয়েছে পরমাণুর মধ্যে প্রোটন কণা, দ্বিতীয় হয়েছে ইলেকট্রন কণা। সব মৌলের পরমাণুর মূল কণা হলো ইলেকট্রন। এটা কেন মূল কণা আমি পরে বোঝাচ্ছি। সব মৌলের পরমাণুর মূল কণা হলো ইলেকট্রন। ইলেকট্রনকে তড়িতের প্রাথমিক একক বলা হয়। এটি মানে ইলেকট্রন পরমাণুর সব থেকে হালকা কণা। ইলেকট্রন নেগেটিভ, তাহলে পজিটিভ পেলাম প্রোটন, নেগেটিভ পেলাম ইলেকট্রনকে। ইলেকট্রনের পজিটিভও একটা আছে প্রজেস্টেরন, তার সংকেত হচ্ছে +1^E(e⁻0). সেই প্রজেস্টেরন আমরা আসবো ওখানে যখন ওটা হচ্ছে গিয়ে কি যেন বলে, যখন তেজস্ক্রিয়তা পড়বো তখন সেখানে আসবো, কারণ সেখানে তেজস্ক্রিয়তা কীভাবে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে কী বেরোচ্ছে, সেইখানে আমরা প্রজেস্টেরনের সম্পর্কে বিস্তারিত জানব। নিউট্রন মানে নিউট্রাল, এর কোনো এটা না পজিটিভ না নেগেটিভ, এটা নিউট্রাল কণা। একে ছোটো হাতের n অথবা 0^n n^1 দিয়ে ডিনোট করা হয়। নিউট্রন কণা সর্বশেষে আবিষ্কার হয় সাধারণ H2 মানে হাইড্রোজেন বা পোর্টিয়াম। সাধারণ হাইড্রোজেনকে আমরা পোর্টিয়ামও বলি। এরতে কোনো নিউট্রন থাকে না। নিউট্রন কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের 1839 গুণ বেশি। নিউক্লিয় বিভাজন নিউট্রনের দ্বারা ঘটানো হয়। যেমন আমরা যে তাপবিদ্যুৎ উৎপন্ন করি সেখানে ইউরেনিয়াম 235 ইউজ করা হয়। সেই ইউরেনিয়াম 235কে ভেঙে তাপবিদ্যুৎ যে উৎপন্ন করা হয়, সেই ইউরেনিয়াম 235কে ভাঙতে নিউট্রন ব্যবহার করা হয়। এবার আমরা দেখি একটু পরমাণুর গঠনটা একটু দেখে নিই। পরমাণু, এই প্রোটন এটা প্লাস, এই নিউট্রন এটা 0, এটা কোনো নেই। এই দুটো থাকে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস বা কেন্দ্রে, এটা কেন্দ্র বা নিউক্লিয়াস। এর পাশ দিয়ে ঘোরে ইলেকট্রন নেগেটিভ, এই পাশ দিয়ে ইলেকট্রন ঘুরতে থাকে।
আর এই নিউট্রন আর প্রোটন আবদ্ধ থাকে ল্যাটিক্সে, একমাত্র আবদ্ধ থাকে ল্যাটিক্সে। একমাত্র পরমাণুর মধ্যে একমাত্র গতিশীল হচ্ছে গিয়ে ইলেকট্রন। তো এই যে আমরা পরমাণুর গঠনটা মোটামুটি বুঝতে পারলাম যে পরমাণুর মধ্যে একমাত্র গতিশীল হচ্ছে ইলেকট্রন। নিউট্রন আর প্রোটনকে একসাথে আমরা নিউক্লিয়াস বা কেন্দ্র বলি। এইখানে নিউক্লিয়াস আর প্রোটন কোনো গতিশীল নয়, নিশ্চল, এরা আবদ্ধ ল্যাটিক্সে থাকে। এই হচ্ছে আমাদের পরমাণু। এবার এই পরমাণুর গঠন, এক একটা পরমাণুর মধ্যে কি কি থাকবে না থাকবে, পরমাণুর মধ্যে নিউট্রন প্রোটন মিডিলে থাকবে। এবার পরমাণুর বাইরে কতগুলি কক্ষপথ থাকে। এই যে এই মডেলটা দিয়েছিল নিলস বোর, নিলস বোরের মডেল এর জন্যই দরকারি, কারণ নিলস বোর যখন পরমাণুর মডেল দিতে পেরেছে, তারপরেই আমরা আধুনিক পর্যায় সারণীর যে বর্তমান যে আধুনিক পর্যায় সারণীটা পাই মোজলে, তারপরেই মোজলে দিতে পেরেছেন আধুনিক পর্যায় সারণী। তো নিলস বোরের মডেলটা আমাদের পুরোপুরি জানতে হবে। দেখি আমরা নিলস বোরের মডেল আমরা কতদূর আলোচনা করতে পারি। আধুনিক পরমাণুর গঠন আবিষ্কার করেন নিলস বোর 1913 সালটা খুবই ইম্পর্টেন্ট। 2018-তে রেলে এসছে। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, মানে এইখানটায় নিউট্রন আর প্রোটনটাই পরমাণুর আসল ভর। এই ভরটা এই নিউক্লিয়াসের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে মোট 7টি পথে আবর্তন করতে থাকে। এই 7টি কক্ষপথ হলো কে, এল, এম, এন, ও, পি, কিউ। প্রত্যেক কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট, এর পরিমাণ 2n²। এন মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা। আসলে দেখি আমরা এই জিনিসটার মানে একটু বোঝানোর চেষ্টা করি। এইখানে নিউট্রন, প্রোটন আর নিউট্রন রয়েছে, এটা আমার কেন্দ্র হয়ে গেল। এইটাকে ঘিরে 7খানা কক্ষপথ আছে, 2, 3, 4, 5, 6, 7। প্রথম কক্ষপথ কে, এল, এম, এন, ও, পি, কিউ। সূত্র হচ্ছে 2n²। এন মানে হচ্ছে এন সমান সমান কক্ষপথ, মানে কে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এল হচ্ছে 2 নম্বর, এম হচ্ছে 3 নম্বর, এন হচ্ছে 4 নম্বর, ও হচ্ছে 5 নম্বর, পি হচ্ছে 6 নম্বর, কিউ হচ্ছে 7 নম্বর। এখন যদি আমাকে বলে এম কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা কি করব? এম হচ্ছে গিয়ে 3 নম্বর কক্ষপথ, আমরা 2 দেব। এন হচ্ছে এম কক্ষপথ, এনের সংখ্যা কত? 3, তাহলে 3²। তাহলে হয়ে যাবে 2 × 3 × 9, 9 দুগুণে 18খানা ইলেকট্রন এই কক্ষপথে থাকতে পারে। এমনভাবে আমাদের যে কোনো কক্ষপথের কথা বলবে, আমরা সেই রকমভাবেই কক্ষপথেরটা বের করে দিতে পারবো। যদি বলে 5 নম্বর বা ও কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা 2, আমাদের সূত্রের 2 নেব। এন মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা কত? 5, 5-এর স্কোয়ার মানে 2 × 25 = 50টি। যদিও এই 50টি কখনো কোনো কক্ষপথে থাকতে পারে না, এটা বোরের নিয়ম। কক্ষপথ, এই যে এই কক্ষপথে সবকটাতে ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন দিয়েই, মানে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে কি আমরা এই 2n² সূত্র দিয়ে জানতে পারি। এবার এইখানে কিছু কিছু নিয়ম রয়েছে, যেমন আশা করি এই কক্ষপথের সংখ্যা বুঝেছ, না বুঝলে পরে কমেন্ট করো, জানি আবার আরও একবার দেখিয়ে দেবো। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে
8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এর কথাটার মানে হচ্ছে পরমাণু ধরো এইখানটা শেষ হয়ে গেছে, 5 নম্বর কক্ষপথে ধরো এইখানে যা থাকার, এখানে যা থাকার, এখানে যা থাকার, এখানে যা থাকার ছিল, কিন্তু এই অবধি আসতে পারেনি, এইখানে শেষ, পরমাণুটা এই দুটো কক্ষপথ আর নেয়নি। কিন্তু এই কক্ষপথে তো আমার থাকার কথা ছিল 50টি, কিন্তু কখনোই শেষে কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। 8টির কম থাকতে পারে, 7 থাকতে পারে, 6 থাকতে পারে, 5 থাকতে পারে, 4 থাকতে পারে, 3 থাকতে পারে, 1 থাকতে পারে, কিন্তু 8টির বেশি কখনোই থাকতে পারে না। 8-এর প্লাস হবে না, 8-এর মাইনাস থাকতে পারে। তারপরে শেষের আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকবে না। শেষ কক্ষপথে এইখানে যেমন এইটা শেষ হয়ে গেছিলো, এইখানে 8টি থাকছিল, তেমন এইটা শেষের আগের কক্ষপথে এখানে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তারপরে কোনো কক্ষপথে 32টির বেশি ইলেকট্রন থাকবে না। কোনো কক্ষপথে, যে কোনো কক্ষপথ হতে পারে। আমার এখানে শেষ হয়ে যাচ্ছিল, এবার আমি ধরলাম 7 নম্বর কক্ষপথে আমার শেষ হলো, 7 নম্বর কক্ষপথে শেষ হলো, তাহলে এইখানে আমার 8টা থাকবে, এইখানে আমার 18টি থাকবে, তাহলে এই কক্ষপথে তো আমার 50টা থাকতেই পারে, কিন্তু তা নয়। 50টা হলেও এই কক্ষপথে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। যে কোনো কক্ষপথে যতই আমার ক্যালকুলেশনে আসুক এত এত থাকার, কিন্তু 32টার বেশি ইলেকট্রন কোনো কক্ষপথে থাকতে পারে না। আর শেষের কক্ষপথ যদি 8টাই থাকে, শেষের কক্ষপথে যদি 8টিই থাকে, সেই পরমাণুটি নিষ্ক্রিয়, সেটা না পজিটিভ না নেগেটিভ না কোনো বিক্রিয়া করবে, সে চুপচাপ থাকবে। বেশিরভাগ ধাতুদের মানে একটাই চিন্তা, সব শেষ কক্ষপথে 8টা করে দিয়ে চুপচাপ বসে থাকবো। অর্থাৎ এইখানে দেখো লিখেছি শেষের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরমাণুটি নিষ্ক্রিয় হয়। এবার আমরা দেখব ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা দেখো, ভর সংখ্যা ইজিক্যাল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমি একটা পরমাণু লিখলাম এখানে P1531। এই নিচে যেটা থাকবে, এই নিচেরটাকে আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাও বলতে পারি। কারণ যতগুলি প্রোটন থাকে ততগুলিই ইলেকট্রন থাকে কোনো পরমাণুতে। আমরা ওই ক্যাটায়ন অ্যানায়নের ব্যাপার আলাদা, সেখানে অন্যরকম জিনিস আছে, কিন্তু নর্মালি পারমাণবিক সংখ্যা ইজিক্যাল টু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। প্রোটন যতগুলোই থাকবে ইলেকট্রনও ততগুলোই থাকবে। আর এইটাকে আমরা বলি প্রোটন প্লাস নিউট্রন বা ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এইবার আমরা যদি ভর সংখ্যা বের করতে চাই, এই যে আমাদের সূত্র ছিল, তাহলে ভর সংখ্যা আমি 31 পেলাম। প্রোটনকে পি দিয়ে করি, পি প্লাস এন, তাহলে ভর সংখ্যা 31, প্রোটন সংখ্যা আমার 15, নিউট্রন সংখ্যা আমি জানি না, তাহলে 31 মাইনাস 15 এদিকে চলে গেলে এন পড়ে থাকবে, তাহলে নিউটন সংখ্যা সমান সমান 16টি। এরকম করে আরও একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো আমি আর একটা পরমাণু নিলাম X33, আর এখানে নিয়ে নিলাম 48ই নিলাম। তাহলে
ভর সংখ্যা ইজিক্যাল টু নিউট্রন প্লাস প্রোটন। এটা আমার অ্যাটমিক নাম্বার, এটা অ্যাটমিক মাস বা অ্যাটমিক ভর বা পারমাণবিক ভর। তাহলে অ্যাটমিক মাস বা ভর হচ্ছে গিয়ে ভর সংখ্যা সমান সমান 48, প্রোটন সংখ্যা সমান সমান 23, নিউট্রন সংখ্যা আমি জানি না। তাহলে ভর সংখ্যা 48 করে দিলাম, নিউট্রন সংখ্যা কত 23 করে দিলাম, প্লাস এখানে প্রোটন সংখ্যা 48-এর সাথে এদিকে চলে আসলে -23 ইজিক্যাল টু পি বা 5, 2 ইজিক্যাল টু 25টি হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা, এগুলো নিউট্রন সংখ্যা ইজিক্যাল টু নিউটন। এই 25টাই আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুনি। পরবর্তীতে আমরা জানব কিভাবে যোজ্যতা বের করতে হয় এবং কিছু কিছু মৌল আছে যাদের অন্যরকম রাসায়নিক নাম দিয়ে চিনতে হয়, সেগুলোর নাম, যেমন পটাশিয়ামকে ক্যালিয়াম, সোনাকে অরাম, রূপাকে হচ্ছে আর্জেন্টাম, টিনকে স্ট্যানাম। এইসব জিনিসগুলোও জানবো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অন্যকে দেওয়ার জন্য শেয়ার করো। ধন্যবাদ।